আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান বইয়ের 13 নম্বর চ্যাপ্টার জীবের পরিবেশের একটা শিওর শর্ট সৃজনশীল ক্লাসে। আমরা একই ক্লাসে এই চ্যাপ্টারের সকল সৃজনশীল কভার করে ফেলবো ইনশাআল্লাহ, এবং সাথে সৃজনশীল লেখার কৌশল সহ বলে দিব, যেটা তোমরা সাধারণত সৃজনশীল ক্লাসগুলোতে শুধু সৃজনশীল পড়ো বা বোর্ডের সকল সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো। সেটা ছাড়াও আমি তোমাকে পুরো অধ্যায়ের যেই যেই সৃজনশীলগুলো পরীক্ষায় গিয়ে লিখবা সেগুলো কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো সেটাও একই সাথে বলে দিব, অর্থাৎ বোনাস কিন্তু। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন অনেকগুলো সৃজনশীল পড়ি, মিনিমাম বিগত বছরে যদি আমরা 4টা বা 5টা বোর্ড প্রশ্ন পড়ি, সেক্ষেত্রেও আমাদের দেখা যায় যে যতগুলো বোর্ড মোটামুটি 50টার মতো সৃজনশীল প্রশ্ন হয়ে যায়। তো এই 50টা সৃজনশীলকে কিভাবে মাত্র 4-5টা টাইপের মধ্যে এনে পড়বা, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই কিন্তু টাইপের মধ্যে এনে পড়তে হবে, নয়তো তুমি পরবর্তীতে আর বুঝতে পারবা না, যে মানে সব তালগোল পেকে যাবে। সব সৃজনশীল তোমার কাছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সৃজনশীল মনে হবে, বাট ব্যাপারটা এরকম না। সৃজনশীলের একটা গুচ্ছ গুচ্ছ অংশ থাকে, অর্থাৎ একটা টাইপের মধ্যে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন কভার হয়ে যায়। তো আমি শুরুতে একটু বলে নেই, এই অধ্যায়ে সৃজনশীল যখন আমরা পড়তে যাই, এই অধ্যায়ে সৃজনশীলের জন্য বেসিক বোঝাটা খুবই জরুরি, কারণ এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আমি যদি একটু লিখি তোমরা খেয়াল করবা, শুধুমাত্র এই অধ্যায়ের ক্ষেত্রে আমি বলতেছি, অন্যান্য অধ্যায়গুলোর ক্ষেত্রে কি হয়, যে তুমি শুধুমাত্র বইয়ের অমুক টপিক পড়ছো, ওই টপিকটা ভালো করে পড়ে ওই টপিকটা লেখার কৌশল জানো, এবং পরীক্ষার হলে গিয়ে ওই টপিকটা সুন্দর করে তুমি লিখে দিয়ে আসতে পারবা। এক্সেপশনালি এই চ্যাপ্টারের সৃজনশীলের ক্ষেত্রে এই ঘটনাটা আসলে ঘটে না। এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুটো জিনিস লাগে। 1 নম্বর জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এই অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট খুবই সুন্দর লাগে, হ্যাঁ, বেসিক লাগে। এবং 2 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে লেখার কৌশল। এই দুটো জিনিসকে যে কেন্দ্রীভূত করতে পারে বা একত্রিত করতে পারে, সে এই চ্যাপ্টারের সৃজনশীলে বেশি মার্ক পায়। নয়তো এই চ্যাপ্টারটা সমাজ বিজ্ঞানের মতো চ্যাপ্টার হিসাবে, মানে সৃজনশীল লেখার কৌশল যদি না জানো, বেসিক যদি না জানো, তাহলে এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন না লেখা ভালো, কারণ মার্ক কমে যায়। হ্যাঁ, ওই কমন পড়বে বাট মার্ক কমে যাবে, কারণ এই চ্যাপ্টার দুটোতে এই দুটো জিনিস হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। ফাইন। তো এখন আমরা একটু আগে বুঝে নিই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো আমাদের উদ্দীপকে যে কোনো একটা বাস্তুতন্ত্র দেওয়া থাকতে পারে এবং বলতে পারে যে ওই বাস্তুতন্ত্রটার উপাদান সমূহ বা ওই বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে বর্ণনা করতে বলতে পারে। তো প্রথম আমরা যে সৃজনশীলটার কথা বলছি সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান সমূহের বর্ণনা। বাস্তুতন্ত্রের উপাদান সমূহের বর্ণনা। যে কোনো একটা বাস্তুতন্ত্র মনে করো উদ্দীপকে দিয়ে দিল এবং বলবে যে ওই বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে তুমি হচ্ছে সুন্দর করে বর্ণনা করো। এরপরে আরেকটা জিনিস কি আসতে পারে, যে কোনো একটা প্রেক্ষাপট দিয়ে ওখান থেকে তোমাকে খাদ্য জাল, প্রথমে আসলে খাদ্য শিকল তৈরি করতে দিবে বা খাদ্য জাল তৈরি করতে দিবে, অর্থাৎ খাদ্য অনেকগুলো খাদ্য শিকল আছে, সেখান থেকেও খাদ্য জাল তৈরি করতে দিতে পারে, অর্থাৎ খাদ্য শিকল বা হচ্ছে খাদ্য জাল তৈরি, এরকম একটা কোশ্চেন আসতে পারে। 3 নম্বরে হচ্ছে আমাদের এই দুটো কোশ্চেন হচ্ছে একত্রীভূতকরণ, সেটা হচ্ছে ট্রফিক লেভেল ও শক্তি পিরামিড, এই সম্পর্কে একদম ধারণা থাকতে হবে, কাকে বলেটা ভালো করে শিখে ফেলতে হবে, ট্রফিক লেভেল কাকে বলে, শক্তি পিরামিড কাকে বলে। এবং 4 নম্বরে একটা কোশ্চেন খুবই আসে, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা যদি গতে দেয় বা এই কোশ্চেনটা যদি গতে দেয়, তাহলে এই কোশ্চেনটা সাধারণত ঘতে দিয়ে থাকে। সেটা কি? সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহটা কেমন, শক্তি ও পুষ্টি প্রবাহ, মানে বাস্তুতন্ত্রের শক্তিটা কিভাবে প্রবাহিত হয় এবং পুষ্টিটা কিভাবে প্রবাহিত, এই জিনিসটা আরেকটা খুবই বেশি আসে। এইটা এই অধ্যায়ের একদম মেইন ব্যাপার। এই যে কোনো বাস্তুতন্ত্রের উপাদান বর্ণনার মধ্যে পুকুরের বাস্তুতন্ত্রটা বেশি আসতে দেখা যায়। পুকুরের বাস্তুতন্ত্র আসলে একটু চিত্র আঁকলে বেটার। এই অধ্যায়ের একমাত্র চিত্র হচ্ছে এটা,
হচ্ছে একমাত্র চিত্র। এছাড়া এই অধ্যায়ের চিত্র যদি বলো তাহলে শক্তির পিরামিডের একটা চিত্র আমরা ধরতে পারি। আসলে খাদ্য জাল, খাদ্য শিকল এগুলোকে চিত্র হিসেবে আমি কাউন্ট করছি না, কারণ এগুলো শুধু লিখলেই হয়। এখানে তোমার সাপ, বেজি, ব্যাং, ভাল্লুক এগুলো আঁকলে তোমাকে টিচার বেশি মার্ক দিবে না। তো তুমি লিখলেই হবে যে এটা সাপ, বেজি, বিড়াল, ভাল্লুক এগুলো লিখলেই হবে। এটা ছবি অঙ্কনের কোনো প্রয়োজনীয়তা এখানে নাই। আচ্ছা, এবং লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা জানি যে অধ্যায়ের একদম লাস্টে বিভিন্ন হচ্ছে আন্তঃক্রিয়া আছে, তাই না? বিভিন্ন আন্তঃক্রিয়া আছে। এই বিভিন্ন আন্তঃক্রিয়াটা এটা শর্ট কোশ্চিন প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খ মার্কের কোশ্চিনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য কি করতে হয়, এই অধ্যায়ের যতগুলো আন্তঃক্রিয়া আছে এবং বইতে এই আন্তঃক্রিয়ার যতগুলো উদাহরণ আছে ওগুলো পড়ে ফেলতে হবে। ওইটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেন? যে কোনো একটা আন্তঃক্রিয়া, মনে করো লাইকেন, অর্থাৎ শৈবাল আর ছত্রাক একসাথে বাস করে, একে আমরা লাইকেন বলি। এই যে শৈবাল এবং ছত্রাক যে একসাথে বাস করে একে আমরা লাইকেন বলি। এই ঘটনাটা কোন ধরনের আন্তঃক্রিয়ার উদাহরণ? এটা তোমার শর্ট কোশ্চিনে আসতে পারে, খতে আসতে পারে, বা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? তো আলটিমেটলি এইটা এই বছর বা যে কোনো বছরের জন্য সবসময় গ ঘয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা শর্ট কোশ্চিনে আসবে। তো এই অধ্যায়ের কোশ্চিন যারা যারা লেখার টার্গেট নিব তারা অবশ্যই এই জিনিসটাকে কেউ অবহেলা করব না, নাম্বার 1। নাম্বার 2, অনেক সময় অন্য অধ্যায়ের গ ঘ আসলেও ক খতে আরেকটা ডিফারেন্ট অধ্যায় এর, অর্থাৎ এই অধ্যায় থেকে ক খ দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে খ যদি এই চ্যাপ্টার থেকে আসে, এই চ্যাপ্টার থেকে খ সবচেয়ে বেশি আসবে এই জিনিসটা। ওই খাদ্য জাল বলতে কি বুঝো, খাদ্য শিকল বলতে কি বুঝো, এরকম আসলে খতে আসবে না। খতে আসলে এই অংশটাই আসবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমাকে সব রকমের আন্তঃক্রিয়া বুঝতে হবে, সব রকমের আন্তঃক্রিয়ার উদাহরণ জানতে হবে। কারণ আমাকে পরীক্ষায় লাইকেন বলে আমি তো বুঝিই না লাইকেন কি, তা আমি জানবো কিভাবে যে লাইকেন আসলে কোন ধরনের আন্তঃক্রিয়ার উদাহরণ? ক্লিয়ার হয়েছে আমরা? ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আমাদের এই অধ্যায়ের গ ঘের জন্য টপিক। আমি একটু খেয়াল করি, এর বাহিরে আমার মনে হয় না খুব একটা বেশি কিছু আছে। হ্যাঁ, এর বাহিরে খুব একটা বেশি কিছু নাই, এর বাহিরে ইভেন কিছুই নাই আর কি। ওকে ফাইন, আমি আরেকবার চেক দিয়ে নিলাম। এইবার চলো আমরা চলে যাই এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসে। হ্যাঁ, তো আমরা একদম বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখব, দেখে সেখান থেকে প্র্যাকটিস করব। ফাইন, দেখো একটু খেয়াল করো, ঢাকা বোর্ড 2025 সালে প্রথমে একটা জিনিস খেয়াল করো, উদ্দীপকের বি ও সি এর রাজ্যগত পার্থক্য লিখো। উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ প্লান্টি এবং অ্যানিমিলিয়ার রাজ্যগত পার্থক্য। আমি একটা কথা বলি, আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে, বা তোমাদের সময়ও তো আসলে আমি এই বইটা পড়েছি এবং জীবনে আমি নিজে অনেক বেশি নিজে সাজেশন করে পড়েছি। সেখান থেকে তোমরা জানবা যে তোমরা যারা আমাকে রেগুলারলি ফলো করো, সেটা আমার ইউটিউব চ্যানেলে হোক, তোমরা যারা এএফএস এর একাডেমিক প্রোগ্রামে ক্লাস করছো, এনিওয়্যার তোমরা আমাকে যে জায়গায় ফলো করো, আমি তোমাদের বইতে 14টা চ্যাপ্টারের মধ্যে, এটা শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, ডাজেন্ট ম্যাটার, আমি সবসময় বলে দিই যে এই চ্যাপ্টারগুলো কখনো বাদ দিবা না, এই চ্যাপ্টারগুলো পড়বা। তারপরও তোমাদের কি মনে চায়, হঠাৎ একদিন হয়তো তোমরা কি করছো, কোনো একটা 11 অধ্যায়, সাপোজ তোমরা 11 অধ্যায়ের একটা ক্লাস করছো, করার পর তোমার অনেক ভালো লাগছে, তোমরা ওই অধ্যায়টা পড়তে চলে যাও। হ্যাঁ, তো আমি তো সবসময় বলি তোমার কাছে সহজ লাগা চ্যাপ্টারগুলোকে তুমি আগে প্রায়োরিটি দাও, বাট কিছু কিছু চ্যাপ্টার কখনো বাদ দিতে হয় না। এর মধ্যে আমি দেখছি অনেক স্টুডেন্টের মধ্যে এটা টেন্ডেন্সি আছে, মনে করে ফার্স্ট চ্যাপ্টারটা অনেক কঠিন, বাট ফার্স্ট চ্যাপ্টার যারা আমার ক্লাস করছো তাদের চ্যাপ্টারটা কঠিন লাগার কথা না, কারণ এই চ্যাপ্টারটা পড়ার টেকনিক আছে। যদি পড়ার টেকনিক না জানো, অবভিয়াসলি তোমাকে সেটা কঠিন লাগবে। তো এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আমি বলি না কখনো বাদ দিতে হয় না, এটার প্রমাণ হচ্ছে এটা যে ফার্স্ট চ্যাপ্টার বাদ দিয়ে গিয়ে 13 নম্বর চ্যাপ্টার পড়ছো, যে ওখান থেকে কোশ্চিনের অ্যান্সার করবা, তাকে পরীক্ষার হলে গিয়ে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য, অর্থাৎ প্লান্টি এবং অ্যানিমিলিয়ার পার্থক্য লিখতে হবে। এবং উদ্দীপকের উপাদানগুলো আলোকে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বিশ্লেষণ করো। এরপরে হতে বলেছে শক্তির প্রবাহ। আমি তোমাদেরকে যেটা বললাম যে শক্তির প্রবাহ এবং পুষ্টির প্রবাহ, এই কোশ্চিনটা বারংবার এসেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে তো গ তো আমাদের 1 নম্বর চ্যাপ্টারে পড়ার বিষয়, এটা আমি এখানে বলবো না। ঘতে বলতেছি শক্তির প্রভাব।
তো আমি যেহেতু এই কোশ্চেনটা আসছে এখনই তোমাদের সুন্দর করে শক্তি এবং পুষ্টির প্রবাহটা বুঝাই দিই। খেয়াল করো, শক্তি, সূর্যের বইতে লেখা আছে যে সূর্যের মাত্র 1% আলো উদ্ভিদ হচ্ছে গ্রহণ করতে সক্ষম। সূর্য যদি 100% আলো দেয়ও, উদ্ভিদের উপর 100% আলো পড়েও উদ্ভিদ 100% আলো নিতে পারে না, জাস্ট 1% আলো নিতে পারে। এই 1% আলো যখন উদ্ভিদ সূর্য থেকে উদ্ভিদ নিচ্ছে, ওই টাইমে কিন্তু 99% শক্তি অপচয় হচ্ছে, অর্থাৎ 99% শক্তি নিতে পারছে না। একইভাবে একটা উদ্ভিদ যখন আমরা খাচ্ছি, বা যে কেউ একটা তৃণভোজী প্রাণীর কথা এখানে আমি কাউন্ট করবো, যে একটা তৃণভোজী প্রাণী হরিণ যখন আমরা এটা খাচ্ছি, বা গরু যখন এটা খাচ্ছে, তখন ওই গরুর মধ্যেও 100% মানে উদ্ভিদের মধ্যে যতটুকু শক্তি ছিল পুরোটা গরুতে কনভার্ট হচ্ছে না। আবার সেম গরু যখন আমরা খাচ্ছি, আমরাও কিন্তু পুরোপুরি শক্তি পাচ্ছি না, এবং আমরা যখন মারা যাচ্ছি তখন আমরা যে বিয়োজক হচ্ছে আমরাও পুরোপুরি শক্তি পাচ্ছি না। অর্থাৎ প্রত্যেক ধাপে ধাপে শক্তির কি ঘটছে? অপচয় ঘটছে, তাই না? শক্তির ধাপে ধাপে শক্তির অপচয় ঘটছে। একটু খেয়াল করো, বইয়ের মধ্যে একটা লাইন লেখা আছে, ব্যাখ্যাতে তোমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, বাট আমি যেভাবে বর্ণনা বলবো সেভাবে লিখলেই হবে। এই যে দেখো, সব ধরনের খাদ্য শিকলের প্রতিটি স্তরে কিছু অপচয় হয়, কিছু বলতে এখানে হচ্ছে শক্তির অপচয় হয় বলেছে, এবং এখানে একটা মানে হচ্ছে চার্ট দিয়েছে। এই চার্টে পুষ্টিদ্রব্য প্রবাহ, শক্তি প্রবাহের সংক্ষিপ্ত চিত্র মানে দেখাইছে, এবং এখানে বলেছে যে শক্তির প্রবাহটা আসলে হচ্ছে একমুখী। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে বড় জোর 2%, বড় জোর লিখেছে মানে হচ্ছে তার থেকেও কম, মানে আমি যেটা পড়ে আসছি 1%ই হয়। বইতে যেহেতু 2% আছে, সো 2% লিখো, ইন্টারে উঠলে আসলে আবার 1% শিখবা, ব্যাপার না, বইয়েরটা ফলো করো। হ্যাঁ, এইগুলো তোমরা দুনিয়ার যেখানেই যেটা ঠিক পাও না কেন, বই যেটা আছে সেটা ফলো করতে হবে। ওকে, তন্দ্রাপুর কথার এখানে কোনো দাম নাই, বা কারোর কথারই কোনো দাম নাই। আচ্ছা, তো এইবার এই যে আমাদের পুষ্টিদ্রব্য প্রবাহ এবং শক্তি প্রবাহের যে সংক্ষিপ্ত চিত্র, এখানে আমরা দেখছি যে শক্তি প্রতি ধাপে ধাপে ক্ষয় হয়, এবং একটা বিয়োজক যেই শক্তিটা গ্রহণ করলো সেই শক্তিটা পুনরায় উদ্ভিদের মধ্যে কিন্তু যাচ্ছে না, বা উৎপাদকের মধ্যে যাচ্ছে না, বা একটা বিয়োজক থেকে সূর্য শক্তি নিচ্ছে না। মেনলি উৎপাদকের কথা বলি, উৎপাদক নিচ্ছে না। তাহলে শক্তির প্রবাহটা হচ্ছে একমুখী। এই কথাটা তোমাকে লিখতে হবে, মনে রাখতে হবে সারা জীবন। শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হচ্ছে ইউনিডাইরেকশনাল বা একমুখী। অপরদিকে বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ, তুমি একটু খেয়াল করবা, এই যে একই প্রসিডিউরে উদ্ভিদ খাইলাম, একটা গরু খাইলো, গরুকে খাইলাম আমি যখন মারা যাচ্ছি আমাকে খাচ্ছে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া, অর্থাৎ হচ্ছে বিয়োজক। এই বিয়োজক মাটিতে যখন পচায় ফেলে তখন সেইটা আবার উদ্ভিদ গ্রহণ করে নিজেকে বড় করে। আমরা জানি যে উদ্ভিদ মাটি থেকে বড় হয়, মাটি থেকে সেই পদার্থ, আমরা বলি না মাটি উর্বর কখন হয়? যখন সেই মাটিতে বিয়োজকের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বিয়োজক মানে ভাইরাস ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে। আচ্ছা, তো এই জিনিসগুলো যখন আমি হচ্ছে গ্রহণ করছি তখন আমার হাইয়েস্ট হচ্ছে পুষ্টিটা ব্যাক আসতেছে, বা পুষ্টি ব্যাক আসছে, হাইয়েস্ট আসছে কি আসছে না ডাজন্ট ম্যাটার। তাহলে পুষ্টির প্রবাহটা কিরকম? পুষ্টির প্রবাহটা হচ্ছে একমুখী না, পুষ্টির প্রবাহটা হচ্ছে বহুমুখী, মানে চক্রাকার। পুষ্টি প্রবাহ চক্রাকারে ঘুরতে থাকে। সবাই মাথার মধ্যে গেঁথে নাও, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী বা ইউনিডাইরেকশনাল, পুষ্টির প্রবাহ হচ্ছে সাইক্লিক বা চক্রাকার। এবং এইখানে বইতে যে ছবিটা আছে আমি তোমাদেরকে একটু অ্যাটেনশন নিতে চাই, ছবিটা বুঝাইতে পারে নাই, কারণ তুমি যদি দুই রকম কালি দিয়ে না দেখাও আমি বুঝবো কিভাবে যে কোনটা এখানে, কোন তীর চিহ্নটা পুষ্টির প্রবাহ দেখাইছে আর কোন তীর চিহ্নটা আমাদের হচ্ছে শক্তির প্রবাহ দেখাইছে। যেমন তুমি একটু খেয়াল করো, আমি যদি বলি যে উদ্ভিদ থেকে উৎপাদকে শক্তি আসতেছে, এই শক্তিটা এখানে যাচ্ছে, এই শক্তিটা এখানে যাচ্ছে, এবং এই শক্তিটা এখানে আসতেছে, এইটা হচ্ছে আমাদের একমুখী চক্র, এবং এটা হচ্ছে আমাদের শক্তির প্রবাহ। এবং আমি যদি এখানে আরেকটা কালি দিয়ে দেখাতাম, মনে করো যে বেগুনি কালি দিয়ে দেখাতাম, তাহলে উৎপাদক থেকে তৃণভোজীতে যাচ্ছে, তৃণভোজী থেকে মাংসশাসিতে আসছে, মাংসশাসিত থেকে বিয়োজক আসছে, বিয়োজক থেকে পুষ্টির ভান্ডার এবং উৎপাদক। এই যে পার্পেল কালার যেটা,
এটা হচ্ছে আমাদের পুষ্টির চক্র। তাহলে পরীক্ষায় তোমাকে কি করতে হবে? পরীক্ষায় তোমাকে বোঝাতে হবে যে কিভাবে, মনে করো কোশ্চিন আসছে শক্তির প্রবাহ, পরীক্ষায় তোমাকে বুঝাতে হবে কিভাবে ধাপে ধাপে শক্তিগুলা ক্ষয় হচ্ছে, প্রত্যেকটা স্টেজে ক্ষয় হচ্ছে, এটা বোঝাতে হবে। তারপরে একটা কমেন্ট করতে হবে যে শক্তির প্রবাহটা এই কারণে হচ্ছে আমার একমুখী। এরপরে যে জিনিসটা আসবে, তোমাকে এরকম একটা চিত্র আঁকতে হবে। এত কঠিন করে আঁকার দরকার নেই, তুমি একদম লম্বা করে এঁকে দিবা। সূর্য থেকে উৎপাদক, তৃণভোজী, তারপর হচ্ছে মাংসাশী এবং বিয়োজক। উদ্দীপকের প্রেক্ষাপট অনুযায়ী আঁকবা। যেরকম ওইখানে আমরা উদ্দীপকে উৎপাদকদের সূর্য দেখেছিলাম, এই যে আমরা খেয়াল করি উদ্দীপকে আমরা সূর্য দেখেছিলাম, উদ্ভিদ দেখেছিলাম, প্রাণী দেখেছিলাম, বিয়োজক দেখেছিলাম। এভাবে আমরা পয়েন্ট আউট করব। যদি পুষ্টি থাকতো তাহলে বিয়োজকের সাথে আমরা আবার উদ্ভিদ বা উদ্ভিদের কানেকশনটা করাই দিতাম। এবং উদ্ভিদ যে এখানে উৎপাদক হিসেবে কাজ করছে, প্রাণী যে এখানে খাদক হিসেবে কাজ করছে, এবং বিয়োজক তো বিয়োজক হিসেবেই কাজ করে, ব্যাকটেরিয়া থাকলে সেটাকে বলতাম বিয়োজক হিসেবে কাজ করছে। এই জিনিসগুলো মেনশন করতে হবে। তাহলে তোমার উত্তরের অনেকগুলো লেয়ার আছে। তোমরা মনে করো উত্তর একটা হয়। আমি অনেক সময় দেখছি যে আমার গ্রুপগুলোতে আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, আপু এটার অ্যান্সার কি হবে? আমি কখনো এটা বুঝাইতে পারি না। সৃজনশীল প্রশ্নের কখনো এইটার অ্যান্সার কি হবে এরকম সৃজনশীল প্রশ্নের কখনোই। আমি দেখছি বাংলা পরীক্ষাতে গিয়ে তোমরা অনেক বেশি এটা কি উদ্দীপকের সাথে সাদৃশ্য না সাদৃশ্য না। একটা কথা আছে, উদ্দীপকের সাথে সাদৃশ্য কি সাদৃশ্য না ডাজন্ট ম্যাটার, তোমার বর্ণনার যুক্তিতে ওটা কি সাদৃশ্যতা পাচ্ছে কি পাচ্ছে না, দ্যাটস ম্যাটার। তো কখনোই ডাইরেক্ট অনেকে লেখাটা শুরুই করে হ্যাঁ সাদৃশ্য আছে, না, এরকম কোশ্চিনের অ্যান্সার হয় না। তো কোশ্চিনের অ্যান্সারটা কিভাবে হয়? ফার্স্ট লেয়ারে, আমি যদি ঘ নম্বর কোশ্চিনটার কথা বলি, ফার্স্ট লেয়ারে উদ্দীপকের উপাদানগুলো, এ কি জিনিস, বি কি জিনিস, বি ইজ এ উৎপাদক, হোয়াই বি ইজ উৎপাদক, সি কি জিনিস, প্রাণী, প্রাণী ইজ এ খাদক, হোয়াই প্রাণী খাদক, এন্ড দেন বিয়োজক, এন্ড বিয়োজক কি করে, আগে তোমাকে এই কথাগুলো বলতে হবে। দেন বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, দেন শক্তি কিভাবে আমার অপচয় হচ্ছে, এই স্টেপে আসবে। দেন দ্য আলটিমেট কমেন্ট, যে হ্যাঁ শক্তির প্রবাহটা আমার একমুখী, এন্ড দেন একটা ফ্লো চার্ট। এইটা একটা পারফেক্ট সৃজনশীল লেখার প্রক্রিয়া, যেটা তোমাকে কখনোই কোনো টিচার শিখাবে না। সবাই তোমাকে কোশ্চিনটা বোঝাবে অনেকক্ষণ ধরে, বাট কোশ্চিন লেখার ওয়ে তোমাকে শিখতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তোমরা যদি এরকম আরো অন্যান্য হচ্ছে কোশ্চিনের ইয়েগুলা দেখতে চাও, মানে তাহলে আমার যে সৃজনশীলের যে ক্লাসগুলো আছে, এটা আমার চ্যানেলেও আছে, আমার সৃজনশীল যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে করবা। আচ্ছা, তো উদ্দীপকের চিত্র বিতে উল্লেখিত শৃঙ্খল দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমে উদ্দীপক এ তে উল্লেখিত বাস্তুতন্ত্র বর্ণনা করো। এটা একটা পুকুরের বাস্তুতন্ত্র, অ্যাজ আই সেইড। তো পুকুরের বাস্তুতন্ত্র যখন আমি বর্ণনা করব, আমাকে উৎপাদক কারা, খাদক কারা, প্রথম খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় খাদক, মানে স্তরের খাদক, বিয়োজক কারা, এটা তো বর্ণনা করবই, বাট উৎপাদকের ইংলিশ নাম, বিয়োজক, এগুলো সব ইংলিশ নাম। উৎপাদক কাকে বলছি, কেন ওটাকে উৎপাদক বলছি, দেন উৎপাদকের উদাহরণ। অনেকগুলো লেয়ার আছে কিন্তু এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে বিতে উল্লেখিত শৃঙ্খল দুটি তুলনামূলক বিশ্লেষণ করা। আচ্ছা, এখানে বিতে দুইটো শৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করব। ওই যে আমরা যারা বিভিন্ন ক্লাস করতে খুবই বেশি পছন্দ করি, মনে করি যে ক্লাস করলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে, মানে আমরা ক্লাস করেই জীবনের সবকিছু পেয়ে যাব, তাদের জন্য হচ্ছে এই রাজশাহী বোর্ডের ঘ নম্বর কোশ্চিনটা হচ্ছে উপযুক্ত একটা উদাহরণ। যে তুমি যদি জীবনেও বই না খুলো, তাহলে তুমি জানবা না যে তোমার বইতে শিকারীজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল, এরকম হচ্ছে 3 টাইপের খাদ্য শিকলের নাম আছে। ইয়েস, 3 টাইপেরই খাদ্য শিকলের নাম আছে। এবং ওইখানে তোমাকে খুব সুন্দর করে বলা আছে যে শিকারীজীবী খাদ্য শিকল, আমরা যদি কোশ্চিনটা একটু দেখি, ঘাস, পতঙ্গ, ব্যাং, সাপ, বাজ পাখি, হ্যাঁ, এবং লাস্ট হচ্ছে মানুষ, মশা, জীবাণু। তোমরা একটু খেয়াল করো যে এই যে আমাদের শিকারীজীবী খাদ্য শিকল, যেটা এই যে ঘাস, পতঙ্গ, ব্যাং, সাপ, গুই সাপ,
একজন যে আরেকজনকে শিকার করে করে খায়, দ্যাটস কল শিকারীজীবী খাদ্য শিকল। এখানে প্রত্যেককে শিকার করে খাচ্ছে। ব্যাঙ কিন্তু চাচ্ছে না যে সাপ ব্যাঙকে খাক, কিন্তু ব্যাঙ হচ্ছে মানে সাপ হচ্ছে ব্যাঙকে খেয়ে ফেলছে, বা গুই সাপ চাচ্ছে না যে সাপ ওকে খাক, বাট ওকে খাচ্ছে। তো এই যে এই ব্যাপারগুলা, এই ঘটনাগুলোকে আমরা হচ্ছে শিকারীজীবী খাদ্য শিকল বলি। এবং পরজীবী না, আরেকটা খাদ্য শিকল ছিল, হ্যাঁ আরেকটা ছিল যে পরজীবী খাদ্য শিকল। যখন কোনো একটা পরজীবী খাদ্য শিকলে ইনক্লুড থাকে, এবং পরজীবীর সংজ্ঞা তোমাকে জানতে হবে, যারা পরের জীব মানে পরের জীব অর্থাৎ পরের জীবনের উপর ডিপেন্ড করে যারা বাস করে তাদেরকে আমরা পরজীবী বলি। এরকম যারা থাকবে তাদেরকে আমার হচ্ছে মানে খাইতে হবে। এই যে কনসেপ্টটা, মানুষকে যে মশা খাচ্ছে, মশা কিন্তু মানুষের অপকার করছে। এবং পরজীবীদের দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে পরের জীবনের উপর ডিপেন্ড করে ওরা বাস করবে এবং পরের অপকার করবে, দ্যাটস কল পরজীবী খাদ্য শিকল। ক্লিয়ার? ফাইন। এরপরে এই দুটিতে তুলনামূলক বিশ্লেষণ করো। প্রথমে উদ্দীপক অনুযায়ী তোমাকে যাইতে হবে যে উদ্দীপকের বিতে প্রথম খাদ্য শিকলটা কি, দ্বিতীয়টা কি, ওটার সংজ্ঞা লিখতে হবে। কেন তুমি ওটাকে পরজীবী বলছো, কেন তুমি ওটাকে হচ্ছে শিকারীজীবী বলছো। অবশ্যই শিকারীজীবী পরজীবী ইংলিশ টার্মগুলো যে লিখবে সে বেশি মার্ক পাবে। এইটা লিখে তোমাকে আগে ভেরিফাই করতে হবে। দেন তুমি এই দুইটার মধ্যে তুলনা করবা যে ওইখানে কি কি হয়েছে। তুলনাতে এমন না যে বিশাল বড় ছক করে 10-12টা তুলনা করতে হবে। এখানে কিন্তু আগে বিশ্লেষণ করতে হবে যে কেন তুমি ওইটাকে ওই নাম দিচ্ছ, কেন তুমি পরেরটাকে এই নাম দিচ্ছ, এবং সংজ্ঞা সহ লিখতে হবে। লাস্টে তুমি যদি দুটো পার্থক্য লিখো, দুটো তুলনা করো, দ্যাটস এনাফ। যে একটাতে আমি শিকারী গোষ্ঠী পাচ্ছি, অর্থাৎ আমাদের যে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে সব শিকার করে খায় বা শিকারীজীবী। পরেরটাতে আমি হচ্ছে পরজীবী পাচ্ছি। এটা দুটো একটা পার্থক্য। আরেকটা হচ্ছে উপরের ইয়েতে মানে যদি একটা মনে করো যে পতঙ্গ না থাকে, হ্যাঁ যদি পতঙ্গ না, যদি মনে করো সাপ না থাকে, তাহলে ব্যাঙের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। এই যে সাপ না থাকলে ব্যাঙের পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়া, এটা হচ্ছে শিকারীজীবী খাদ্য শিকলের একটা বৈশিষ্ট্য। যে একটা যদি কোনো কারণে মানে বাস্তুতন্ত্রে না থাকে, তাহলে আরেকটা অনেক পরিমাণে হচ্ছে বেড়ে যায়, কারণ ওকে তো খাওয়ার লোক নাই। ঠিক আছে? সাপ না থাকলে ব্যাঙের পরিমাণ বাড়বে, কারণ ব্যাঙকে খাবে কে, সো ব্যাঙের পরিমাণ এখানে অনেক বেশি বেড়ে যাবে। তো একটা ভারসাম্যহীনতা ক্রিয়েট হবে। অপরদিকে পরজীবিতাতে যেটা হয় সেটা হচ্ছে, পরজীবিতে যদি এখানে আসলে মানুষ না থাকে, মশা না থাকে, এটা কোনো যায় আসবে না। কারণ মশা এমন না যে মানুষের উপরেই ডিপেন্ড করবে, মশা অন্য কোনো ভাবে নিজেদেরকে সার্ভাইভ করাই ফেলবে। ওরা তো দুনিয়াতে শুধু ওইটাই খায় না। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার পার্থক্য। আচ্ছা, এরপরে দেখো খেয়াল করে 2 নং খাদ্য শিকলটি ব্যাখ্যা করো। আবার ওই কোশ্চিন আসছে পরজীবী খাদ্য শিকল, এবং 1 নং খাদ্য শিকলে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে উদ্ভূত সমস্যা বিশ্লেষণ করো। 1 নং খাদ্য শিকলে যদি ছোট মাছের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তাহলে হচ্ছে কি হবে। এই টাইপের কোশ্চিনগুলো আমি বলছিলাম না, তুমি তো সবই জানো। এটা কি, এখানে উৎপাদক, এটা প্রথম স্তরের খাদ্য, এটা দ্বিতীয় স্তরের খাদ্য, এটা তৃতীয়, সবই জানো। কিন্তু যখন এইসব টাইপের কোশ্চিন আসে, এইসব টাইপের কোশ্চিন লেখার প্যাটার্ন জানা বেশি গুরুত্বপূর্ণ। এখানে মূলত প্রথমে তোমাকে উদ্দীপক নিয়ে অনেকক্ষণের কথা বলতে হবে। উদ্দীপকের শ্যাওলা কি, খুদে পোকা কি, ছোট মাছ কি, বক কি, এসব নিয়ে তুমি অনেকক্ষণ ধরে প্যাচাল পারবা। এরপরে তোমাকে আসতে হবে যে বাস্তুতন্ত্রে কোনো একটা কিছু যদি অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে। বাস্তুতন্ত্রে কোনো একটা কিছু অনেক বেশি বেড়ে গেলে মানে সংখ্যা যদি আমরা হচ্ছে বেড়ে যায়, তাহলে বাকি যারা আছে, যেরকম তখন খুদে পোকার সংখ্যা অনেক কমে যাবে, এবং খুদে পোকার সংখ্যা কমতে কমতে এমন একটা অবস্থায় আসবে যে সকল ছোট মাছ এই খুদে পোকাকে পাবে না খাওয়ার জন্য। অপরদিকে বক কিন্তু অনেক বেশি ছোট মাছ পাবে খাওয়ার জন্য, কিন্তু বক যে ছোট মাছকে পাবে খাওয়ার জন্য, ছোট মাছও হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। কিভাবে? ও তার ওই পরিমাণ খুদে পোকা পাচ্ছে না, তো ওরও তো খেয়ে বেঁচে থাকা লাগবে। তাহলে অনেক বেশি যদি সংখ্যাও বাড়েও, তাহলেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। দেখবা বইয়ের ভিতরে এই কথাগুলো ঘুরায় পেঁচায় লেখা আছে, যেগুলো পরীক্ষায় আসলে অবশ্যই তোমাকে পয়েন্ট করে করে লিখতে জানতে এবং পারতে হবে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে আবিষ্কার করলাম যে আমাদের বইয়ের মধ্যে একটা হিডেন জেম, সেটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, শিকারীজীবী খাদ্য শিকল এবং হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। ওই যে যারা হচ্ছে এমসিকিউ শিওর শর্ট ক্লাস করতে অনেক বেশি পছন্দ করো, তাদের জন্য এই কথাটা বলছি।
এমসিকিউতে এগুলো আসে। নিচের এটা কোন টাইপের খাদ্য শিকল, যে এটা কি মৃতজীবী নাকি এটা হচ্ছে পরজীবী নাকি এটা হচ্ছে শিকারীজীবী, এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা খ মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চিন এখানে আমি এক্সট্রা করে তোমাদেরকে বলে দিই, অসম্পূর্ণ থাকে। এটাও কিন্তু একটা পার্থক্য শিকারী জীবীর সাথে পরজীবীর। পরজীবী হচ্ছে যেরকম অসম্পূর্ণ, শিকারী জীবী কিন্তু সম্পূর্ণ একটা খাদ্য শিকল। এই কোশ্চিনটা পরীক্ষায় আসে যে পরজীবী খাদ্য শিকলকে কেন আমরা অসম্পূর্ণ বলি। কারণ এখানে আমাদের হচ্ছে সবুজ উদ্ভিদ থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা জানি যে কোনো একটা খাদ্য শিকল উৎপাদ দিয়ে শুরু হয়, উৎপাদক দিয়ে শুরু হয়, উৎপাদ্য না, উৎপাদ্য কেমিস্ট্রির কথা, উৎপাদক দিয়ে শুরু হয়। যেহেতু যে কোনো একটা খাদ্য শিকল উৎপাদক দিয়ে শুরু হয়, এই উৎপাদক যদি না থাকে তাহলে সেটা অসম্পূর্ণ খাদ্য শিকল হিসেবে কাউন্ট হয়। সে বিবেচনায় কিন্তু আমরা মৃতজীবীকেও মানে হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল বলতে পারি, কারণ এখানেও আমাদের উৎপাদকটা থাকে না। ঠিক আছে, সো এইটা বর্ণনা করতে তোমাকে পারতে হবে, মানে ছোট ছোট অনেক ব্যাপার কিন্তু তোমাকে ধরাই দিচ্ছি। একটা মানে আমি একটা কথা বলি, কিছু কিছু জিনিসের টাইটেল আমরা নিজেরা নষ্ট করছি। যেরকম একটা শিওর শর্ট ক্লাস অর্থাৎ একটা সৃজনশীলের ক্লাসের মধ্যে আমরা যদি এক্সপেক্ট করি যে আমাকে প্রতিটা মানে এই বইয়ের যে একটা পিওর প্লেলিস্ট আছে বা একটা পিওর ওয়ান শট ক্লাস আছে সেটা আমি মিস করব, সেটা আমি স্কিপ করব, করে আমি দেন হচ্ছে এই শিওর শর্ট ক্লাসটা হচ্ছে করব, ভালোই তো, আমার অতগুলো করা লাগলো না, আমি এখান থেকে পুরো সৃজনশীল পেরে যাবো। আসলে এমন হবে না। কি কেন হবে বলো? তোমাকে তোমার জানতে হবে যে তুমি অধ্যায়ের সব পারো। তুমি এখানে দুটো জিনিস শিখতে আসছো, একটা এই অধ্যায় থেকে কি ধরনের সৃজনশীল কোশ্চিন আসে, 2 নম্বর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন লেখার ধরন কেমন হবে। তুমি যদি এখানে এসে এক্সপেক্ট করো যে আমি এই অধ্যায়ের সব এখানে বেসিক শিখবো, তাহলে আমি খুব ভালোভাবে বলবো এটা তোমার কখনোই আশা পূরণ হবে না। কোনো টিচার যদি শিখেও থাকে তোমার এখানে ইউজ লস হবে, হ্যাঁ, কারণ অনেক বেসিক এখান থেকে ছুটে যাবে। ওকে, সেটা আমরা এক্সপেক্ট করব না। আচ্ছা, এরপর আমরা চলে আসি উদ্দীপকের খাদ্য শিকলটির সাথে আরো 3টি খাদ্য শিকল নিয়ে একটি জাল তৈরি করো। উদ্দীপকের খাদ্য শিকলের সাথে আরো 3টি খাদ্য শিকল, এরকম টাইপের কোশ্চিন আসলে মানে ভয় পাওয়ানোর বা ঘাবড়ানোর কিছু নাই। একটু চিন্তা করতে হবে যে আমি এখানে কি করতে পারতাম। এই যে আমাদের ছোট মাছ, এই ছোট মাছকে মানে জুপ্লাঙ্কটন যে ছোট মাছ খায়, এছাড়া আর অন্য কোনো কিছু কি মানে অন্য কোনো কিছু কি ছোট মাছ আমাদের খায়? খুদে পোকা আমাদের ছোট মাছ খায়। আমি যদি এখানে একটা খুদে পোকা লিখে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে একটা খাদ্য শিকল হিসেবে কাউন্ট হয়ে যাবে। আবার এই যে শৈবাল জুপ্লাঙ্কটন, এখানে যদি আমি এখান থেকে একটা খাদ্য শিকল বের করি, আমি যদি এখানে লিখি ব্যাং, তারপরে লিখি আমি যদি সাপ, এবং তারপর লিখে যদি আমি বাজ পাখি, এটাও কিন্তু একটা খাদ্য শিকল হয়ে যায়। তো তুমি আগে যেটা করবা যে আরো 3টি খাদ্য শিকল, মানে তুমি কি করবা 3টা খাদ্য শিকল বানাবা, যার মধ্যে তুমি অবশ্যই এখান থেকে কিছু একটা এলিমেন্টকে রাখবা। হ্যাঁ, শৈবালকে রাখো, বড় মাছকে রাখো, ছোট মাছকে রাখো, বাজ পাখিকে রাখো, তুমি কাউকে একজনকে, মিনিমাম একজন, তার বেশি 2 জনকে রাখতে পারো, রেখে তুমি 2টা খাদ্য শিকল বানাবা। এবং তুমি কথাটা এটা লিখবা যে উদ্দীপক থেকে আমি হচ্ছে যে কোনো একটা উপাদান, বাস্তুতন্ত্রের উপাদানকে রেখে আমি 2টো খাদ্য শিকল বানাচ্ছি, বানালাম। এরপরে খাদ্য শিকলের সংজ্ঞা কি আগেই দিয়ে নিতে হবে, তারপর খাদ্য শিকল বানালে এবার খাদ্য জালের সংজ্ঞা দিয়ে লাস্টে একটা সুন্দর খাদ্য জাল বানাই ফেলতে হবে, শেষ। একদম সহজ জিনিস। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চিন গুলো বারবারই আসছে যে অমুক উপাদানটার অনুপস্থিতি হলে কি ধরনের প্রভাব পড়ে। প্রথম উপাদান হচ্ছে আমাদের শৈবাল। তো শৈবাল যেহেতু এখন আমাদের উৎপাদক, তো এখানে আমাদের অনেকগুলো কথা বলতে হবে। বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা নিয়ে কথা বলতে হবে। তো বাস্তুতন্ত্রে উৎপাদকটা কি, উৎপাদকের কাজ কি, এগুলোকে ক্লিয়ার করতে হবে। এরপরে হচ্ছে বাস্তুতন্ত্রে উৎপাদক যে সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণ না হলে কি কি হয়, এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার করতে হবে। এতগুলো কথা যখন আমি বলবো তখন আমি বুঝতে পারবো যে আমাদের সালোক সংশ্লেষণ না হলে জুপ্লাঙ্কটন কি জিনিস সেটা ব্যাখ্যা করে বলবো। জুপ্লাঙ্কটনের খাবার তো নাই হয়ে যাবে। এবং এই যে সূর্যের আলো শক্তির ক্ষমতা হচ্ছে শৈবালের আছে, যেটা আমাদের নাই। এবং যারা হচ্ছে খাদক তারা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, শুধুমাত্র উৎপাদকেরাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তো তাহলে বাদ বাকি যে পুরো খাদ্য শিকল এটা থাকছেই না, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো বাস্তুতন্ত্রের যে কোনো একটা উপাদান যদি নাই হয়ে যায় সেটার প্রভাব কিন্তু ইমেন্স লেভেলে পড়ে। হ্যাঁ,
এরপরে উদ্দীপকের আলোকে সবচেয়ে ছোট খাদ্য শিকলটি ব্যাখ্যা করো। সবচেয়ে ছোট খাদ্য শিকল, একটু চিন্তা করতে হবে। উদ্দীপকের আলোকে সবচেয়ে ছোট খাদ্য শিকল উৎপাদক, ইঁদুর, সাপ, ময়ূর। একটু খেয়াল করো, এখানে এভাবে যদি যায় কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে, এভাবে যদি যায় এদিক দিয়ে বেরোচ্ছে, এখানে কিন্তু শেষ না, এদিক দিয়ে বেরোইতে হবে। তো উৎপাদক, খরগোশ, বাঘ, এটা হচ্ছে সব থেকে ছোট খাদ্য শিকল। এবং এই ব্যাখ্যা করা যখন বলেছে তখন এটা বুঝতে হবে এটা কিন্তু একটা শিকারীজীবী খাদ্য শিকল, কারণ খরগোশ বাঘকে মানে খরগোশকে বাঘ শিকার করে খাচ্ছে, তাহলে এটা কিন্তু আবারও ঘুরায় ওই শিকারীজীবী খাদ্য শিকলের কাছে আসছে। উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্য শৃঙ্খল ও তৃতীয় স্তরের খাদ্যকে অনুপস্থিতি বাস্তুতান্ত্রিক, আচ্ছা সর্বোচ্চ খাদ্য শিকল কোনটা? এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ খাদ্য শিকল, কারণ এখানে সর্বোচ্চ পরিমাণ মানে উপাদান আছে। এই কথাটা বলে আগে সর্বোচ্চ খাদ্য শিকল মানে কোনটা সেটা তোমাকে উল্লেখ করে নিতে হবে। এরপরে যে জায়গায় যেতে হবে, তৃতীয় স্তরের খাদকের অনুপস্থিতিতে। তৃতীয় স্তরের খাদক 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সাপের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রে কি কি ঘটনা ঘটে। এই কোশ্চিনটা খেয়াল করতেছো, বারবার আসছে। তোমাকে মিনিমাম 3টা পয়েন্ট হাতে রেডি করে নিয়ে যাইতে হবে। যে কোনো একটা উপাদান যদি কমে যায় তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে খুবই এই যে মানে পুরো খাদ্য শিকলটা অসম্পূর্ণ থেকে যাবে, খাদ্য শিকলে অসম্পূর্ণতা। হ্যাঁ, তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের মানে একটা হচ্ছে নেতিবাচক প্রভাব, বাস্তুতন্ত্রের নেতিবাচক প্রভাব পরিবেশের উপরে। বাস্তুতন্ত্র যখন হ্যাম্পার হয় তখন সেটার একটা নেগেটিভ সাইড থাকে যেটা আমাদের পরিবেশের উপরে পড়বে। এবং 3 নম্বরে এসে আমরা বলতে পারি যে হচ্ছে পরিবেশে অশৃঙ্খলা মানে শৃঙ্খলা হানি, এরকম একটা পয়েন্ট দিতে পারি। সো এরকম 3টা পয়েন্ট তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে, তার মধ্যে তুমি ব্যাখ্যাটা দিবা। এরপরে এই বামে চলে আসছে, উদ্দীপকের উপাদান সমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা তো বলছি এটা ইম্পর্টেন্ট, এটাতে হচ্ছে ছবি আঁকলে বেটার, না আঁকলেও চলবে, বাট ছবি আঁকলে বেটার হয়। উদ্দীপকের রেখাচিত্রের শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় তা চিহ্নিত করে কারণ বিশ্লেষণ করো। যেখানে সবচাইতে বড় খাদ্য শিকল থাকবে, অর্থাৎ এই যে আমরা তৃণভোজী প্রাণী থেকে শুরু করি, এখান থেকে এই যে দেখো তীর চিহ্নটা এই দিক বরাবর গেছে, তীর চিহ্নটা এই পর্যন্ত এসে থেমে গেছে, এই দিককার তীর চিহ্ন কিন্তু আবার উল্টা ভাবে আছে। হ্যাঁ, তো তুমি খেয়াল করবা যে তীর চিহ্ন কোন দিক বরাবর হচ্ছে বেশি, তুমি খেয়াল করবা যেদিক বরাবর তীর চিহ্ন বেশি সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি বড় খাদ্য শৃঙ্খল, যেটাতে সবচেয়ে বেশি বড় খাদ্য শৃঙ্খল সেখানে হচ্ছে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হবে। যেরকম এই কোশ্চিনটাতে এই যে দেখো 1 2 3 4 চারটা। আবার তুমি যদি হচ্ছে স্বভোজী তৃণভোজী এখান থেকে কাউন্ট হবে জিনিসটা, তুমি যদি এদিক বরাবর আসো এখানে 1 2 3 1 2 3, হ্যাঁ, সো এটা হচ্ছে সবচেয়ে বেশি 4টা। সো এদিক বরাবর স্বভোজী তৃণভোজী এখান থেকে এই পর্যন্ত মোট 5টা, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ খাদ্য শৃঙ্খল এবং বা শিকল আর শৃঙ্খল কিন্তু একই জিনিস, জাল আলাদা। তো এইটা আমাদের বেশি পরিমাণে শক্তি ব্যয় হবে। কিভাবে হবে সেটা তো অলরেডি আগের কোশ্চিনে বলে দিয়েছি। এরপরে হচ্ছে আন্তঃক্রিয়া প্রদর্শন করে। দৃশ্যকল্প 1 এর জীব দুটি কি ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়ামের অবস্থান। আমি বলছি না তোমাকে আন্তঃক্রিয়া সম্পর্কে একদম বিশদ ধারণা থাকতে হবে। হ্যাঁ, এবং 1 এবং 2 নম্বরে কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? এই যে 1 2 3 1 2 3 4, এটাতে শক্তির অপচয় বেশি হয়, সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে। যেখানে স্টেপ বেশি থাকার কারণে আমার হচ্ছে শক্তির অপচয় বেশি হয় বা ট্রফিক লেভেল বেশি থাকার কারণে। আচ্ছা গেল। খাদ্য শৃঙ্খলে পুষ্টির প্রবাহ বর্ণনা করো, বলেছি অলরেডি। এক্স এর অনুপস্থিতিতে ভারসাম্য নষ্ট হয়, অলরেডি বলেছি। আমরা কিন্তু অলরেডি একটা সাল কমপ্লিট করে ফেলেছি, 25 সাল কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা দেখব কোশ্চিন এগেন অ্যান্ড এগেন রিপিটেশন হচ্ছে। এ চিহ্নিত খাদ্য শৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ বা ধারাকে কোন জীবের অনুপস্থিতি হচ্ছে ক্ষতিগ্রস্ত করে সেটা। তারপর হচ্ছে একটি অসম্পূর্ণ খাদ্য শিকল, অলরেডি বলেছিলাম যে আমাদের হচ্ছে মৃতজীবী
এবং পরজীবী, এই দুটো খাদ্য শিকল যে অসম্পূর্ণ খাদ্য শিকল, বারবার বলেছি। উদ্দীপকের 2 নং শিকলে পি এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে, অলরেডি বলা আছে। উদ্দীপকের 3 নং খাদ্য শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল, ব্যাখ্যা করো। সেম কোশ্চিন আবার এসেছে, কোন দুটিতে শক্তির অপচয় বেশি, সেম কোশ্চিন। খাদ্য জাল তৈরি করতে বলেছে, বাস্তুতন্ত্রে কি কি পরিবর্তন হবে, তারপর হচ্ছে মিথস্ক্রিয়াগুলা এবং খাদ্য জাল তৈরি। আবার আমরা 20 সাল পর্যন্ত চলে আসছি এবং কোশ্চিন গুলো হচ্ছে একই বারবার বারবার আমাদের এসেছে। ওকে, আচ্ছা আবারও দেখো, উদ্দীপকে উল্লেখিত জীবগুলোর সমন্বয়ে একটি খাদ্যজাল তৈরি করতে বলেছে। খাদ্যজাল যখনই বলবে আমরা আগে খাদ্য শিকল তৈরি করে নিব, যতগুলো সম্ভব ততগুলো খাদ্য শিকল তৈরি করে নিব, নেওয়ার পরে খাদ্য জালটা তৈরি করব। উদ্দীপকে উল্লেখিত জীবগুলো কিভাবে পরিবেশ সংরক্ষণ, এগুলো এটা তো মানে 20 সালে এসেছিল একবার, এটা জাস্ট একদম মানে অ্যাজ র্যান্ডম কথাবার্তা লিখলেই হয়, এগুলো নিয়ে এত কথা বলার কিছু নাই। শক্তি পিরামিড অনেকদিন পরে এসেছে, একটি শক্তি পিরামিড তৈরি করতে বলেছে এবং হচ্ছে এম এর অনুপস্থিতিতে এক্স ইকোসিস্টেমটি চলমান থাকা হচ্ছে সম্ভব কিনা সেটা বলেছে। কোনোটার অনুপস্থিতিতে কোনোটা থাকবে না, এখানে আমরা উৎপাদক দেখতে পাচ্ছি, সো এটা হবে না। আর এখানে হচ্ছে এত কঠিন কিছু না, শক্তি পিরামিড বলেছে, তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো। এখানে উৎপাদক আছে, প্রথম স্তরের খাদক আছে, দ্বিতীয় স্তরের খাদক আছে এবং তৃতীয় স্তরের খাদক আছে, এবং সাথে হচ্ছে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিয়োজক আছে। ঠিক আছে, তো আমরা একটু এই পর্যায়ে একটু আমি তোমাদেরকে বইতে দেখাচ্ছি, তোমরা অনেকেই শক্তি পিরামিডটা বোঝো না, আমি সেখানটা একটু ফোকাস করতেছি, খেয়াল করো। এই শক্তি পিরামিডের মতো সহজ জিনিস দুনিয়াতে দ্বিতীয়টা নাই। তোমাকে অবশ্যই শক্তি পিরামিড এবং ট্রফিক লেভেলের হচ্ছে সংজ্ঞাটা জানতে হবে, ঠিক আছে, এইটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা একটু খেয়াল করো, এই যে একটা পিরামিডের সর্বোচ্চ শক্তিটা যার কাছে থাকে সে নিচের লেভেলে থাকে, এবং তারপরের শক্তিটা যার কাছে থাকে সে তারপরের লেভেলে থাকে, তারপরের লেভেলে, তারপর এইভাবে হচ্ছে 4টা লেভেল আমাদের তৈরি হয়। ক্লিয়ার? তো এই যে আমাদের 1 2 3 4টা লেভেল যে আমাদের তৈরি হয়েছে, এটাই আমাদের হচ্ছে মূলত শক্তি পিরামিড কনসেপ্ট আর কি। তো ওইখানেও সেম, আমাদের উৎপাদক, তারপরে আমাদের হচ্ছে উৎপাদককে আমাদের যে খাচ্ছে, উৎপাদককে আমি যদি ধরি যে হচ্ছে ব্যাং উৎপাদককে খাচ্ছে, তাহলে হচ্ছে ব্যাং, ওখানে কোনো তৃণভোজী ছিল না, আমি ধরে নিতে পারি ব্যাং কিন্তু ফসল খায়, ধান খায়। হ্যাঁ, তো ব্যাং, তারপর হচ্ছে সাপ, তারপরে বাজ পাখি, এবং তারপরে হচ্ছে আমাদের বিয়োজক। বিয়োজকটা এখানে দেখাইনি আর কি, ট্রফিক লেভেল সাধারণত বিয়োজককে দেখানো হয় না। ওকে, বাট চাইলে একদম উপরের লেভেলে হচ্ছে বিয়োজক থাকে, এবং এটা হচ্ছে আমাদের যে শক্তি কত % করে করে কমছে সেটা আমাদের ট্রফিক লেভেল বলে। তো এইভাবে ট্রফিক লেভেল অনুযায়ী বা শক্তির পরিমাপ অনুযায়ী যদি আমরা খাদ্য পিরামিডটাকে সাজাই, তাহলে এই যে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত যে কনসেপ্টটা, সেটাই হচ্ছে আমাদের মানে ট্রফিক লেভেল বা শক্তি পিরামিড কনসেপ্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, এই পুরো মানে ক্লাসে এখন তুমি যতগুলো কোশ্চিন দেখবা ততগুলো কোশ্চিন তোমার হচ্ছে রিপিটেশন হবে। তো তোমরা যেহেতু এই ক্লাসটা এতক্ষণ কষ্ট করে করেছো, আমি চাই যে তোমরা একটা কিছু শিখো যেটা তোমাদের লাইফ সারা জীবন তোমাদের সাথে থাকবে। তো আমি তোমাদেরকে আজকে একটা খুবই সুন্দর টেকনিক শিখাই দিচ্ছি। সেই টেকনিকটা হচ্ছে, যখনই আমরা কোনো বোর্ড প্রশ্ন সলভ করতে যাই, আমরা যে কাজটা করব, প্রথম 2 বছর, মানে আমি যে মনে করো আমি 2030 সালে বোর্ড পরীক্ষা দিব, তো আমার কাজ হবে 2029 এবং 2028 এই 2 বছরের বোর্ড প্রশ্ন সলভ করা। প্রথমে আমি ধরবো না, আমরা অনেকে কোশ্চিন করি না, আপু কত বছর পর্যন্ত বোর্ড প্রশ্ন সলভ করে, এটা একটা মানে হচ্ছে অহেতুক কোশ্চিন, এটা আসলে কমেন্টের রিপ্লাই তো দেওয়া যায় না, এই জন্য ক্লাসের মধ্যে বলছি। আমাদের কাজ হবে 2029 এবং 28 সালের কোশ্চিন সলভ করা। অর্থাৎ আমি পরীক্ষা দিচ্ছি কত সালে? 2030 সালে। আমি 2029 এবং 2028 সালের কোশ্চিন হচ্ছে সলভ করব। এই কোশ্চিনটা সলভ করাটা অনেক সেনসিটিভ। কেন? এই কোশ্চিনটা সলভ করার সময় তোমার 8টা বোর্ড থাকলে তোমার টোটাল তুমি 16টা কোশ্চিন সলভ করবা, ধরলাম তুমি 15টা করবা, কারণ সবসময় তার সব বোর্ড থেকে সব কোশ্চিন আসে না, তো ধরলাম 15টা কোশ্চিন সলভ করবা। তুমি খেয়াল করবা এই 15টা কোশ্চিনের মধ্যে তোমার মিনিমাম 5টা টাইপ তৈরি হচ্ছে কিনা। তোমার কাজই হচ্ছে 5টা টাইপ বের করা, মানে টার্গেট না যে 5টা, বাট তুমি দেখবা কতগুলো টাইপ তোমার হয়। যখন তোমার সবগুলো টাইপ একত্রিত হয়ে যাবে না, তখন তুমি বুঝবা যে হ্যাঁ, তোমার বোর্ড কোশ্চিন পারফেক্টলি সলভ হয়ে গেছে। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের কথাটা? এরপরে তুমি যতই মানে পিছিয়ে আসবা,
তোমার দেখবা হাতে গোনা একটা থেকে দুটো বেশি টাইপ তোমার বাড়বে না, ওই টাইপের মধ্যেই বারবার বারবার পড়বে। তো তোমার চ্যালেঞ্জটাই হচ্ছে এই 2 বছর সলভ করা, এরপরটা ফাও। ক্লিয়ার? তো এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন তোমাদেরকে সব সলভ করাই দিছি, শুধুমাত্র একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। বইয়ের এই অংশটা, মানে এই অধ্যায়কে তোমরা 2টো অংশে ভাগ করবা করে বইয়ের এই অংশটা আলাদা একটা দিনে পড়বা, কারণ এই অংশটা তোমাকে প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে বুঝতে হবে। মিউচুয়ালিজম কি, মিউচুয়ালিজমের এখানে অনেকগুলো উদাহরণ আছে, খেয়াল করবা প্রত্যেকটা উদাহরণ তোমাকে জানতে হবে। আবার ইভেন হচ্ছে এই যে শিমজাতীয় উদ্ভিদের মূলে নডিউল, এগুলো লিখলে আসলে ছবি আঁকলে ভালো। এরপরে তুমি যখন হচ্ছে কমনসেলিজম যাচ্ছ, প্রতিটা পয়েন্ট তোমাকে আলাদা আলাদা ভাবে এখানে মার্ক করতে হবে যে কমনসেলিজম কি এবং উদাহরণ আমার কি কি এখানে হচ্ছে মেনশন করা আছে। ক্লিয়ার হয়েছে সবাই? ফাইন। এরপরে আমার এই চ্যাপ্টারে তো হচ্ছে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা, সকল কোশ্চিনগুলোই দেখবা, বাট মোটামুটি তোমরা যাই কোশ্চিন দেখো না কেন তোমরা এর বাহিরে কোনো কোশ্চিন পাবা না। এখনো যারা আমাদের এফআরবি তে ভর্তি হও নাই বা এফআরবি তে হচ্ছে ভর্তি হতে চাও, তারা এই কুপনটা ব্যবহার করতে পারো, ক্যাপিটাল এটা লিখে, তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা। এটা লিখলে তোমরা হচ্ছে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের শিওর শর্ট ক্লাসটা। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি অবশ্যই কমেন্ট চেক করব। এবং তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য মানে শুভকামনা, রেজাল্ট দিবে তখনকার জন্য শুভকামনা দিয়ে রাখলাম। ইনশাল্লাহ আমাদের একদম একটা পারফেক্ট মানে ক্লাসে পরে আবারও দেখা হয়ে যাবে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।